হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। দেখো, এই হচ্ছে ইতিহাসের সিলেবাস। তো আমরা এখন প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছি, আর আমাদের টপিক নম্বর 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত, টপিক নম্বর 1.2 প্রস্তর যুগ, টপিক নম্বর 1.3 সিন্ধু সভ্যতা, টপিক নম্বর 1.4 বৈদিক সভ্যতা, আর টপিক নম্বর 1.5 মহাজন পদের উদয় কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই টপিকগুলো আমরা কভার করে নিয়েছি, আর এদের যে এমসিকিউ প্র্যাকটিস সেগুলো আমরা করে নিয়েছি। মানে প্রত্যেকটা টপিককে করার পর তার যতগুলো এমসিকিউ হয়, পরীক্ষায় যতগুলি কোয়েশ্চেন সম্ভব হয় সেগুলিও আমরা এর প্র্যাকটিস করে নিয়েছি। আজ আমরা নতুন একটা টপিক নাম্বার 1.6 জৈন ধর্মটাকে শুরু করব। দেখো, টপিক নাম্বার 1.6 জৈন ধর্ম, টপিক নাম্বার 1.7 বৌদ্ধ ধর্ম, আর টপিক নাম্বার 1.8 ইসলাম ধর্ম। তো এই ধর্ম রিলেটেড যতগুলো টপিক আছে এগুলিকে আগে করে নেওয়ার পর একটি ক্লাসে এদের আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। মানে জৈন ধর্ম করার পর তার এমসিকিউ প্র্যাকটিস আমরা করছি না, যেমনটা এর আগে করছিলাম। ঠিক আছে, ধর্ম রিলেটেড টপিকগুলো করার পর একটা ক্লাসে আমরা এই ধর্ম রিলেটেড যত এমসিকিউ হয় বা ধর্মীয় আন্দোলন রিলেটেড যত রকমের এমসিকিউ হয় সেগুলোকে প্র্যাকটিস করব। ওকে, তারপর আবার যেমন চলছিল সেইভাবেই ক্লাসটা কন্টিনিউ হবে। ডেলি আমরা একটা করে টপিক করব, তারপরে তার এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, তো এইগুলো যেহেতু ধর্ম রিলেটেড টপিক, তাই ভাবলাম যে এদের এমসিকিউ একটা ক্লাসই প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, টপিক নাম্বার 1.6 জৈন ধর্ম। তো জৈন ধর্মের সংস্থাপক কে ছিলেন? ঋষভদেব, সংস্থাপক আর প্রথম তীর্থাঙ্কর। তো জৈন ধর্মের সংস্থাপক এবং প্রথম তীর্থাঙ্কর ছিলেন ঋষভদেব। জৈন ধর্মের 23তম তীর্থাঙ্করের নাম ছিল পার্শ্বনাথ, আর এই পার্শ্বনাথ কাশ্মীরের ইক্ষ্বাকু বংশের রাজা অশ্বসেনের পুত্র ছিলেন। তিনি 30 বছর বয়সে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। আর পার্শ্বনাথ দ্বারা দেওয়া যে শিক্ষা সেগুলি কি কি? এক হচ্ছে হিংসা না করা, দুই হচ্ছে সদা সত্য কথা বলা, মানে সর্বদা সত্য কথা বলা, তিন হচ্ছে চুরি না করা, আর চার হচ্ছে সম্পত্তি না রাখা। ওকে, নেক্সট, মহাবীর জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থাঙ্কর ছিলেন। মহাবীরের জন্ম, দেখো, মহাবীরের জন্ম, গৌতম বুদ্ধের জন্ম, ঠিক আছে, তারপর এদের যে মৃত্যু, তো জন্মসাল, মৃত্যুসাল, তারপর কোথায় জন্ম হয়েছিল, কোথায় মৃত্যু হয়েছিল, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এক্সামে বারবার কোয়েশ্চেন আসে, কেমন? তো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো। কেমন? এখানে স্টার মারছি বলে এগুলোকে বাদ দিয়ে দিও না, যতটুকু দরকার ততটুকুই এখানে অ্যাড করা হয়েছে, আর একটা পয়েন্টকেও মিস করা যাবে না। প্রত্যেকটা পয়েন্ট আগুনের মতো জ্বলন্ত। ঠিক আছে, এখান থেকে এক্সামে বারবার কোয়েশ্চেন আসে, তো একটাকেও মিস করবে না। যেগুলো পড়ানো হয় খুব বেশি নেই, খুব বেশি নেই, খুবই সামান্য ইনফরমেশন আছে, আর যতটুকু দরকার ততটুকুই আছে, আর এটা মোর দেন এনাফ। ঠিক আছে, এর থেকে বেশি পড়তে হবে না, এর মধ্যেই কোয়েশ্চেন আসবে এক্সামে। কেমন? চলো, তো মহাবীরের জন্ম 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কুণ্ড গ্রামে হয়েছিল। তার পিতা সিদ্ধার্থ জ্ঞাত্রিক ক্ষত্রিয় বংশের প্রধান ছিলেন, এবং মাতার নাম কি ছিল? রানী ত্রিশলা। তো রানী ত্রিশলা বৈশালীর লিচ্ছবি বংশের রাজা চেতকের বোন ছিলেন, আর রানী ত্রিশলা বিদেহ দত্তা আর প্রিয়কারিণী নামেও পরিচিত ছিলেন। ঠিক আছে, তো রানী ত্রিশলা বিদেহ দত্তা এবং প্রিয়কারিণী নামেও পরিচিত ছিলেন। নেক্সট হচ্ছে মহাবীরের পত্নীর নাম ছিল যশোদা। মহাবীরের যে স্ত্রী, ওনার নাম কি ছিল? যশোদা। ইম্পর্টেন্ট, বললাম না একটা খুব বাদ দিতে যেও না, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। যখন এমসিকিউ প্র্যাকটিস করাবো তখন দেখতে পাবে প্রত্যেকটা পয়েন্ট থেকে কোয়েশ্চেন ফ্রেম করা হয়েছে। আর স্ট্যান্ডার্ড এক্সামে ইউপিএসসি, ঠিক আছে, সিএপিএফ, এনডিএ, মানে যত রকমের এক্সাম কন্ডাক্ট করে ইউপিএসসি, তারপর এসএসসির এক্সাম, রেলওয়ের এক্সাম, আর এর আগের যে সমস্ত সেটগুলো করেছি সেখানে হয়তো দেখেছো যে কত কোয়েশ্চেন ফ্রেম করা হয়, তো একটা খুব মিস করবে না। তো মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা, এবং ওনার পুত্রীর নাম, মেয়ের নাম কি ছিল? প্রিয় দর্শনা, আর এটাকে মতান্তরে অনজ্জাও বলা হয়। তো প্রিয় দর্শনা বা অনজ্জা মহাবীরের মেয়ের নাম ছিল, পুত্রীর নাম ছিল। আর দেখো, এই প্রিয় দর্শনার যে হাজবেন্ড ছিল ওনার নাম ছিল জামিল।
আর জামিল মহাবীরের প্রথম শিষ্য ছিলেন, প্রথম শিষ্য বা অনুযায়ী। তো নিজের জামাইকেই প্রথম শিষ্য বানিয়েছিলেন কে? মহাবীর। ওকে, পরে দেখছি পয়েন্টগুলো আছে। তো মহাবীরের পুত্রীর নাম ছিল প্রিয়দর্শনা বা অনুজ্জা। ওকে, নেক্সট হচ্ছে মহাবীরের বাল্য নাম ছিল বর্ধমান। আর তিনি 30 বছর বয়সে মাতা পিতার মৃত্যুর পরে নিজের বড় ভাই নন্দীবর্ধনের অনুমতি নিয়ে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। নেক্সট হচ্ছে 12 বছর অত্যন্ত কঠোর তপস্যা করে বস্ত্রহীন থেকে এবং মৌন ব্রত পালন করে। মৌন ব্রত মানে কি? চুপচাপ থেকে, মৌন থেকে, কথাবার্তা না বলে, এবং অসহ্য শারীরিক কষ্ট সহ্য করে গভীর ধ্যানে মগ্ন থাকতেন। এর ফলে তিনি কৈবল্য জ্ঞান বা সর্বোচ্চ জ্ঞান অর্জন করেন। তো কৈবল্য জ্ঞান বা সর্বোচ্চ জ্ঞান 12 বছরের অত্যন্ত কঠোর তপস্যা করার পর তিনি প্রাপ্ত করেছিলেন। আর এরপরেই তিনি জিন, জিন মানে কি? যিনি ইন্দ্রিয় জয় করেছেন। আমাদের শরীরে 5টা ইন্দ্রিয় থাকে, পঞ্চ ইন্দ্রিয়। তো এর উপরে জয়লাভ করা, কন্ট্রোল করা খুব কঠিন কাজ। তো মহাবীর স্বামী করেছিলেন, তাই ওনাকে জিনও বলা হয়। এরপরেই তিনি জিন অহরত, অহরত মানে কি? পূজ্য, এবং নির্গ্রন্থ মানে কি? বন্ধনহীন। তো জিন অহরত এবং নির্গ্রন্থ নামেও পরিচিতি পান। ওকে, তো ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে। কেমন? এবার দেখো, মহাবীর নিজের উপদেশ প্রাকৃত ভাষাতে দিতেন। মহাবীর নিজের উপদেশগুলি প্রাকৃত ভাষাতে দিতেন। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ওকে, তো মহাবীর নিজের উপদেশগুলি প্রাকৃত ভাষায় দিতেন। আচ্ছা, সংস্কৃত ভাষাতে কেন দিতেন না? একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত ভাষা, তো এতে না দিয়ে প্রাকৃত ভাষায় দিচ্ছে, আবার কেউ পালি ভাষায় দিচ্ছে, কেন? এইগুলো কেন করছে? দেখো, প্রাকৃত ভাষা, পালি ভাষা জনসাধারণের ভাষা ছিল, মানে সাধারণ জনমানুষের ভাষা ছিল। আজকে ইংলিশ, ঠিক আছে, ইংলিশ আর বেঙ্গলি, তো বলো তো ইংলিশ আর বেঙ্গলির মধ্যে কোনটা সাধারণ মানুষের ভাষা হবে? আজকে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে যদি যাও, তো দাদু ঠাকুমারা ইংরেজি জানে? আরে দাদু ঠাকুমা বাদ দাও না, বাপ কাকারা জানে? বেশিরভাগ জন জানে না। বাপ কাকাদেরও বাদ দাও না, নিজেদেরকে দেখো, 100 জনের মধ্যে 10 জন ঠিকঠাক করে জানো, 90 জন জানো না। কোনো এক্সামে যদি ইংলিশ থাকে সিলেবাসে, তার ফর্মটা পর্যন্ত ভয়ে বড় না যে ইংলিশ আছে। তো এই তো অবস্থা। তো যদি আমি জ্ঞান দিতে বসি, ঠিক আছে, তপস্যা টপস্যা করলাম, জ্ঞান ট্যান পেয়ে গেলাম, ঠিক আছে, কৈবল্য টাইপের জিনিস, তো আমি যদি আমার উপদেশটা দিতে চাই, কিসে দেবো? ইংলিশে দেবো না বাংলায় দেবো? আরে ভাই, বাংলাতেই দেবো। বাংলায় দিলে 100 জনের কাছে অব্দি আমার উপদেশটা পৌঁছাবে, আর ইংলিশে দিলে 10 জনের কাছে। তো বুঝতে পেরেছো সংস্কৃতে কেন দেয়নি? মহাবীর হলো, বুদ্ধ হলো, এরা সংস্কৃতে নিজেদের উপদেশ না দিয়ে জনসাধারণের যে লোকাল ভাষা, যেটা বোঝে, সেই ভাষায় কেন দিয়েছিল? যাতে বেশি মানুষের কাছে, বহু সংখ্যক মানুষের কাছে তাদের উপদেশটা পৌঁছাতে পারে, তারা বুঝতে পারে। দেখো, সংস্কৃতে কেন দেয়নি, বা আমি আজকে ইংলিশে কেন দেব না, বাংলায় কেন দেব? যখন কোনো ভাষাকে গ্রামারের মধ্যে বন্দি করা হয়, মানে গ্রামারের যখন একটা নিয়ম অ্যাপ্লাই করে দেওয়া হয়, তখন সেই ভাষাটা কি হয়ে যায়? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, স্ট্যান্ডার্ড ভাষা হয়ে যায়। আর গ্রামারের নিয়ম লাগার পরই সেখান থেকে বিদ্রোহ শুরু হয়। আজকে ইংলিশের গ্রামারে যদি তুমি একটুখানি ভুল করে দাও, ব্যাস, পুরোটাই ভুল হয়ে যাবে। তার মানে কি, গ্রামারের রুল লেগে যাওয়ার পর তোমাকে গ্রামারের নিয়ম অনুযায়ী চলতে হবে, তার বাইরে গেলেই সেই ভাষাটা ভুল হয়ে যাবে। ওকে, আর যখনই গ্রামারের রুল লেগে যায়, দেখবে কেউ বেশি ওই নিয়ম কানুন খাঁচার মধ্যে থাকতে পছন্দ করে না। একটা পাখিকে তুমি খাঁচায় বন্দি করো, ছটফট করবে। একটা মানুষকে জেলে বন্দি করো, জেলে বাদ দাও, তুমি ঘরের মধ্যে বন্দি করে দাও না 10 দিন, ছটপটি উঠবে। তো ভাষার ক্ষেত্রেও তাই, যখন গ্রামারের নিয়ম লাগিয়ে দেওয়া হয়, তুমি একটা জিনিস ভেবে দেখো না, তুমি যা খুশি বলছো, যা মনে আসছে, যেমন করে বোঝাতে ইচ্ছে হচ্ছে বলছো। কালকে কেউ এসে বলে দিল যে না, এইভাবেই বলতে হবে, তো ব্যাস, তুমি যেভাবে স্বাধীনভাবে বলছিলে আর বলতে পারবে? পারবে না। আগে তুমি সেই নিয়মগুলো শিখবে, তারপরে নিয়ম অনুযায়ী চলবে। আর নিয়ম অনুযায়ী কেউ চলে না বাবু, নিয়ম অনুযায়ী কেউ চলে না। আর ভারতীয় জনতা তো ট্রাফিক নিয়মও মানে না, নিয়ম অনুযায়ী থাকতে কেউ পছন্দ করেন। তো যখন নিয়ম লাগানো হয়, সেখানে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহ মানে তীর ধনুক নিয়ে না, মানুষ বিভিন্ন রকম ভাবে উপভাষা বের করে নেয়। আজকে বাংলা ভাষায় দেখো, ব্যাকরণ আছে,
বাংলা ভাষায় ব্যাকরণ লাগার পর ওয়েস্ট বেঙ্গলে তুমি বাংলা ভাষার যে কত শেড পাবে আর কত কালার পাবে তার ঠিক নাই। বর্ধমানে এক রকমের বাংলা ভাষা, নদিয়ায় একরকম, আসানসোলে একরকম, পুরুলিয়ায় একরকম, ঠিক আছে? হবেক নাই, গিয়েছিলি গিয়ে পদে, খাবিক নাই, এরকম করে কথা। এ পুরুলিয়া সাইডে হবেক নাই, পুরুলিয়া সাইডে বলবে হবেক নাই। হবেক নাই মানে কি? হবে না। বর্ধমানে যাবে, স্পষ্ট করে খুব সুন্দরভাবে গুছিয়ে বলবে হবে না, গিয়ে পরে। আর পুরুলিয়া আসানসোলে বলবে গিয়ে পদে। তো বাংলা ভাষাই তো বটে, কিন্তু এত কালার, এত শেড, এত পার্থক্য কেন? বাংলা ভাষাটাকে যখন কোন একজন এসে ব্যাকরণে বদ্ধ করেছিল, ব্যাস মানুষ ছটপটিয়ে গেছিল। তো বিভিন্ন রকমের যে উপভাষা, বিভিন্ন রকমের এই ভাষার যে আরো শেড, কালার বের করে দেয়, বুঝতে পেরেছ? তো ওই জন্য সংস্কৃতে না দিয়ে সাধারণ মানুষ যেটা বোঝে সেই ভাষাতে উপদেশগুলি দিয়েছিলেন। কনসেপ্টটা ক্লিয়ার হলো? অবশ্যই এটা সম্পূর্ণ কনসেপ্ট নয়, অল্প করে বোঝানোর চেষ্টা করলাম। অত ডিটেলসে বুঝে করবে নাকি? ঠিক আছে, যেটুকু নিয়ে তোমাদের কাজ ওইটুকু বোঝালাম। আরো ভেতরে ইপস এন্ড বার্ডস আছে, অত জেনে লাভ নেই। বুঝতে পেরেছ কেন প্রাকৃত ভাষায়, কেন পালি ভাষায় এরা উপদেশ দিতেন? নেক্সট হচ্ছে মহাবীরের অনুযায়ীকে মূলত নিগ্রন্থ বা নির্গ্রন্থ বলা হয়। মহাবীরের প্রথম অনুযায়ী বা প্রথম যে শিষ্য, ওনার জামাই প্রিয়দর্শনের স্বামী জামিল হয়েছিলেন। একটু আগেই বোঝালাম যে প্রিয়দর্শনের হাজবেন্ড জামিল মহাবীর স্বামীর জামাই, ওনার প্রথম শিষ্য বা অনুযায়ী হয়েছিলেন। নেক্সট হচ্ছে অঙ্গরাজ্যের রাজা দধিবাহনের কন্যা চম্পা ছিলেন জৈন ধর্মের প্রথম ভিক্ষুক বা আর্যা। এটা মাথায় রাখবে, কেমন? তো প্রথম ভিক্ষুক বা আর্যা কে ছিলেন? অঙ্গরাজ্যের রাজা দধিবাহনের কন্যা চম্পা। নেক্সট হচ্ছে মহাবীর নিজের শিষ্যদের 11টি গণধরে বিভক্ত করেছিলেন। এবার দেখো, এখানে 11টা গণধরের নাম দেওয়া আছে, সবগুলোকে মুখস্থ করতে হবে না, কিন্তু 11টার মধ্যে দুটো নামকে জানা খুব জরুরি। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, কি কি? প্রথম আর পঞ্চম, ঠিক আছে? তো 11 জন গণধরের মধ্যে প্রধান বা প্রথম গণধর ছিলেন ইন্দ্রভূতি গৌতম, খুব ইম্পর্টেন্ট নাম। আর পঞ্চম কে ছিলেন? সুধর্মন, ঠিক আছে? সুধর্মন বা আর্য সুধর্মা। তো আর্য সুধর্মা এমন একজন শিষ্য ছিলেন যিনি মহাবীরের মৃত্যুর পরও জীবিত ছিলেন এবং জৈন ধর্মের প্রথম থেরা, ঠিক আছে, প্রথম থেরা বা মুখ্য উপদেশক হয়েছিলেন। আর তিনি ভগবান মহাবীরের 11 জন প্রধান গণধরের মধ্যে পঞ্চম ছিলেন। ওটাই বললাম, প্রথমটা আর পঞ্চমটার নাম মনে রাখবে। প্রথম গণধরের নাম হচ্ছে ইন্দ্রভূতি আর পঞ্চমের নাম হচ্ছে আর্য সুধর্মা বা সুধর্মন। আর ইনি জৈন ধর্মের প্রথম থেরা, ঠিক আছে, প্রথম থেরা বা মুখ্য উপদেশক হয়েছিলেন। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। এবার দেখো তীর্থঙ্কর এবং তাদের প্রতীক চিহ্ন। তো এই লিস্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিস্টগুলো খুব ইম্পর্টেন্ট হয়। আর এটা আমি সিন্ধু সভ্যতা থেকে বলছি। সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতায় যে লিস্টগুলো লিখিয়েছিলাম আর তারপর যখন এমসিকিউ প্র্যাকটিস করিয়েছিলাম, নিশ্চয়ই টের পেয়ে গেছো কত ইম্পর্টেন্ট হয়। ইউপিএসসি থেকে শুরু করে এসএসসি, রেল, ঠিক আছে, আরো যে বিভিন্ন এক্সামগুলি হয়, তো সেখানে এক গুচ্ছেন কোয়েশ্চেন এই লিস্টগুলি থেকে করেছিল, একটা আধটা না, ভরে ভরে, ঠিক আছে, এক গাদা। তো লিস্টগুলো খুব ইম্পর্টেন্ট হয়। ওকে, আর দেখো 24 জন যে তীর্থাঙ্কর রয়েছেন, তো সবগুলোর নাম নেই, মাত্র 9টার আছে। আর 9টাকে মুখস্থ করা খুব বড় ডিল না, কেমন? 9টা 9 মিনিটে মুখস্থ করা যায়, ঠিক আছে? তো মুখস্থ করে নেবে আর ঠিকঠাক করে করবে, যেন জিভের ডগায় থাকে, ঠিক আছে? তো প্রথম হচ্ছে ঋষভদেব, এনার যে প্রতীক চিহ্ন ষাঁড়। দ্বিতীয় অজিতনাথ, প্রতীক চিহ্ন হাতি। তৃতীয় সম্ভবনাথ, প্রতীক চিহ্ন ঘোড়া। তো দেখো কন্টিনিউ 1 2 3, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারপরে কি আছে? সপ্তম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এগুলি মুখস্থ করতে হবে না। সপ্তম, সপ্তম হচ্ছে সুপার্শ্বনাথ। তো সুপার্শ্বনাথের যে প্রতীক চিহ্ন সেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন হয় না, তো সেই স্বস্তিক হচ্ছে সুপার্শ্বনাথের প্রতীক চিহ্ন। 16তম হচ্ছে শান্তিনাথ, এনার প্রতীক চিহ্ন হচ্ছে হরিণ। 21তম, দেখো 16-র পর 21তম। তো সব মুখস্থ করতে হচ্ছে না, মাত্র 9টাকেই করতে হচ্ছে। আর বারবার বলছি করে নিও, কেমন? না করলে বুঝবে পারবে না, তখন হাঁ করে বসে থাকবে। তো 21তম হয়ে যাবে নমিনাথ। নমিনাথের যে প্রতীক চিহ্ন সেটা হচ্ছে নীলকমল। 22তম হচ্ছে আরিষ্টনেমি। আরিষ্টনেমির প্রতীক চিহ্ন হচ্ছে শঙ্খ। 23তম পার্শ্বনাথ, সাপ। আর 24তম হচ্ছে মহাবীর।
আর এনার প্রতীক চিহ্ন হচ্ছে সিংহ। ঠিক আছে, তো 2-4 বার দেখবে না, 2-4 বার দেখলেই মাথায় ঢুকে যাবে। ঠিক। নেক্সট হচ্ছে দুটি জৈন তীর্থঙ্কর, কে কে? ঋষভদেব আর আরিষ্টনেমি। তো ঋষভদেব হচ্ছেন প্রথম জৈন তীর্থঙ্কর আর জৈন ধর্মের সংস্থাপক, স্থাপনা করেছিলেন। আর আরিষ্টনেমি ইনি হচ্ছেন 22তম তীর্থঙ্কর। তো এই দুজনের নামের উল্লেখ ঋগ্বেদেও পাওয়া যায়। খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ঠিক আছে, তো দুটি জৈন তীর্থঙ্কর ঋষভদেব এবং আরিষ্টনেমি নামের উল্লেখ ঋগ্বেদেও পাওয়া যায়। আর আরিষ্টনেমিকে ভগবান শ্রীকৃষ্ণের নিকটতম ধরা হয়। ওকে, চলো আগে পড়া যাক। এবার দেখো, মোটামুটি 300 খ্রিস্টপূর্বাব্দে মগধে 12 বছরের ভীষণ দুর্ভিক্ষ আসে, যার কারণে ভদ্রবাহু নিজের শিষ্যদের নিয়ে কর্ণাটকে চলে যায়। কিন্তু কিছু শিষ্য কিছু অনুযায়ী স্থূলভদ্রের সাথে মগধেই থেকে যায়। ভদ্রবাহু ফিরে আসার পর মগধের সাধুদের সাথে বিরাট মতভেদ হয়ে যায়। স্থূলভদ্রের সাধুদের সাথে মতভেদ হয়ে যায়, যার ফলে কি হয়, জৈন মত শ্বেতাম্বর আর দিগম্বর দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম এটাও বিভক্ত হয়, মহাযান হিনযানে। আর পরে একটা শাখা আছে কি, বজ্রযান। তো সেটা কেন হয়েছিল পরে দেখব। তো জৈন মত দুটো সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়, কি কি? শ্বেতাম্বর আর দিগম্বর। দেখো, স্থূলভদ্রের শিষ্যরা শ্বেতাম্বর হয় আর এরা শ্বেত বস্ত্র ধারণ করে। আর ভদ্রবাহু শিষ্যরা দিগম্বর হয় আর এরা কোনো প্রকারের কোনো বস্ত্র ধারণ করে না, নগ্ন থাকে। ঠিক আছে, তো জৈন মত শ্বেতাম্বর আর দিগম্বরে বিভক্ত হয়ে যায়। এবার দেখো জৈন সঙ্গীতি বা জৈন পরিষদ, তো দুটোই আছে। তো প্রথম যে জৈন সঙ্গীতি হয়েছিল সেটা 300 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর স্থানটা ছিল পাটলিপুত্রে এবং এর অধ্যক্ষ ছিলেন স্থূলভদ্র। আর দ্বিতীয়টা হয়েছিল 6ষ্ঠ শতাব্দীতে, আর স্থান ছিল বল্লভী, গুজরাটে। আর এর যে অধ্যক্ষ ছিলেন ওনার নাম হচ্ছে ক্ষেমশ্রবণ। ঠিক আছে, এই দুটোকে মনে রাখবে। নেক্সট হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্নগুলি হলো সম্যক দর্শন, সম্যক জ্ঞান আর সম্যক চরিত্র, রাইট ফেথ, রাইট নলেজ অ্যান্ড রাইট কন্ডাক্ট। তো জৈন ধর্মের ত্রিরত্নগুলি হলো সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। আর এই ত্রিরত্ন অনুশীলনের জন্য 5টি মহাব্রতের পালন করা অনিবার্য ছিল। আর এই 5টা মহাব্রত কি? এক হচ্ছে অহিংসা, হিংসা না করা। 2 হচ্ছে সত্য বচন, মানে সর্বদা সত্য কথা বলা। 3 হচ্ছে অস্তেয়, অস্তেয় মানে হচ্ছে চুরি না করা, অস্তেয় চুরি না করা। 4 হচ্ছে অপরিগ্রহ, অপরিগ্রহ মানে হচ্ছে প্রয়োজনের বেশি ধন সম্পত্তি না রাখা, অপরিগ্রহ। প্রয়োজনের বেশি সম্পত্তি না রাখা। ঠিক আছে, আর 5 হচ্ছে ব্রহ্মচর্য। তো ব্রহ্মচর্য তো জানবেই। ঠিক আছে, কাম বাসনা থেকে দূরে থাকা, গৃহস্থ জীবনে প্রবেশ করার আগে পর্যন্ত, মানে যতক্ষণ না গৃহস্থ জীবনে কেউ প্রবেশ করছে ততক্ষণ অব্দি স্ত্রী বা মহিলাকে স্পর্শ না করা, মানে বীর্যকে ধরে রাখা। ঠিক আছে, এক কথায় বলতে গেলে কাম বাসনা থেকে দূরে থাকা, ব্রহ্মচর্য। তো 5টা যে মহাব্রত সেগুলি কি কি? অহিংসা, সত্যবচন, অস্তেয়, অপরিগ্রহ আর ব্রহ্মচর্য। নেক্সট হচ্ছে জৈন ধর্মে ঈশ্বরের মান্যতা নেই। এটা খুব ইম্পর্টেন্ট, যতগুলো স্টার পারবে মেরে দাও, কারণ এখান থেকে এক্সামে যে কতবার কোয়েশ্চেন আসে তার কোনো ধারণা নেই। এসেই যায়, এসেই যায়। কোন ধর্মে ঈশ্বরের মান্যতা নেই, কোন ধর্মে আত্মার মান্যতা নেই, কোন ধর্মে পুনর্জন্মের মান্যতা নেই, তো 1000বার জিজ্ঞেস করতেই থাকে। ঠিক আছে, তো মাথায় রাখবে জৈন ধর্মে ঈশ্বরের মান্যতা নেই। ওকে, এবার দেখো মহাবীর পুনর্জন্মে এবং কর্মবাদে বিশ্বাস করতেন। এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকেও কোয়েশ্চেন আসে। তো জৈন ধর্মে ঈশ্বরের মান্যতা নেই, কিন্তু পুনর্জন্ম এবং কর্মবাদের মান্যতা আছে। ঠিক আছে, তো মহাবীর পুনর্জন্মে এবং কর্মবাদে বিশ্বাস করতেন। নেক্সট হচ্ছে জৈন ধর্মে সপ্তভঙ্গি জ্ঞানের অন্যান্য নামগুলি হলো স্মাদবাদ বা সাতবাদ এবং অনেকাবাদ। ঠিক আছে, তো সপ্তভঙ্গি জ্ঞান বলতে মূলত 7টি দৃষ্টিকোণ বা 7টি আপেক্ষিক উক্তির পদ্ধতিকে বোঝায়। দেখো, সাতবাদ আর অনেকাবাদ কি, এটা একটা ডিটেলস কনসেপ্ট। ঠিক আছে,
আর এটা আমি যখন ইউপিএসসি সিএসসির হিস্ট্রি ডেসক্রিপটিভ ক্লাস পড়াই তখনই বোঝাই। তো এটা তোমাদের কাজের না, তোমাদের শুধু এই পয়েন্টটাই কাজের যে সপ্তভঙ্গি জ্ঞানের সম্পর্ক জৈন ধর্মের সাথে। আর এর অন্যান্য নামগুলি কি? সাতবাদ আর অনেকাবাদ। তো এমসিকিউ বেসড এক্সামের জন্য, ওয়ান লাইনার কোয়েশ্চেনের জন্য এইটুকু ইনফরমেশনই যথেষ্ট। আর যদি কেউ কৌতূহলবশত জানতে চাও তাদের জন্য এখানে আমি ডিটেলসে কিছু পয়েন্ট দিয়ে রেখেছি। তো পিডিএফ শেয়ার করব, সাতবাদ অনেকাবাদ কি পড়ে নিও, ঠিক আছে? এটা লাগবে না, এটা আমি ডিটেলসে যখন ডেসক্রিপটিভ ক্লাস করাই, বিশেষ করে ইউপিএসসি সিএসসির জন্য তখন পড়াই। আর হ্যাঁ, এখন ফাউন্ডেশন ক্লাস, ডিটেলস ক্লাস এমসিকিউ বেসড এক্সামের জন্য চলছে, ঠিক আছে? ইউপিএসসি সিএসসি প্রিলিমস, ডাব্লিউবিসিএস প্রিলিমস। আর ডাব্লিউবিসিএস এর সিলেবাস যতদিন না চেঞ্জ হচ্ছে, মানে মেন্সটা যতদিন না ডেসক্রিপটিভ হচ্ছে, ততদিন পর্যন্ত এই ক্লাসটা মেন্সেও কাজে দেবে, ঠিক আছে? মেন্সের সিলেবাস চেঞ্জ হয়ে গেলে এটা আর কাজে দেবে না, তখন শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর প্রিলিমসটা এই ক্লাসে কভার হবে, ঠিক আছে? তাছাড়া যত রকমের ওয়ান লাইনার এক্সাম হয় প্রিলিমসের, বিশেষ করে কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, সবগুলো এই ক্লাসে কভার হয়ে যাবে। কিন্তু ডেসক্রিপটিভ হবে না, কেমন বলে রাখছি। ডেসক্রিপটিভ ক্লাস একবার এগুলি কভার হয়ে যাবে, তারপরে শুরু করব হিস্ট্রি ফাউন্ডেশন, জিওগ্রাফি ফাউন্ডেশন, ইকোনমি, পলিটি, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সায়েন্স, ঠিক আছে? এইগুলোর ফাউন্ডেশন ক্লাস একবার কভার হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক, তারপরে প্রত্যেকটা টপিকের ডেসক্রিপটিভ ক্লাসও শুরু করব, ঠিক আছে? আর এই ক্লাসে ডেসক্রিপটিভের বিষয়গুলিকে টানা ঠিকও হবে না, এটা সবার কাছে ইন্টারেস্টিং নাও হতে পারে। এবার সবাই তো ধরো ইউপিএসসি সিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ না, কিংবা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ না, এসএসসি, রেল, কিংবা রাজ্যের যে পরীক্ষাগুলি হয়, পুলিশ, ঠিক আছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তো বিভিন্ন রকম যে এক্সামগুলি হয়, বিশেষ করে ওয়ান ডে এক্সাম, তাদের প্রিপারেশন নিচ্ছ। তো তারা এই কনসেপ্টগুলি নিয়ে কি করবে, তাদের কি কাজ, কোথায় অ্যাপ্লাই করবে? তো তাদের জন্য এই পয়েন্টটাই যথেষ্ট যে সপ্তভঙ্গি জ্ঞানের যে সম্পর্ক সেটা জৈন ধর্মের সাথে। আর এর অন্যান্য নামগুলি কি? সাতবাদ আর অনেকাবাদ। কিংবা এভাবেও কোয়েশ্চেনটা ফ্রেম করতে পারে যে সাতবাদ বা অনেকাবাদের সম্পর্ক কোন ধর্মের সাথে? তো কি হবে? জৈন ধর্মের সাথে, ঠিক আছে? তো এটা মোর দেন এনাফ। আর যারা এগুলো জানতে চাও, যারা ডেসক্রিপটিভ পড়তে চাও, তাদের জন্য ডেসক্রিপটিভের ক্লাস নিয়ে আসা হবে, ডেসক্রিপটিভ ফাউন্ডেশন ক্লাস প্রত্যেকটা বিষয়ের, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে থাকো, যখন অ্যানাউন্স করব জানতে পেরে যাবে। সেখানে ডিটেলসে তোমাদেরকে পড়ানো হবে, কনসেপ্টগুলি বোঝানো হবে। আর বিশেষ করে আনসার রাইটিং, 150 ওয়ার্ডের মধ্যে, 250 ওয়ার্ডের মধ্যে যেমন ডিমান্ড থাকে কোয়েশ্চেনের, সেরকম করে আনসার রাইটিং করা শেখানো হবে। আনসার রাইটিং এ তুমি ইন্ট্রো কি করে দেবে, বডি কিভাবে লিখবে, বডিতে কোন কোন পয়েন্টগুলিকে অ্যাড করবে, মানে কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী কোন কোন পয়েন্টগুলোকে বডিতে অ্যাড করবে, কনক্লুশন কিভাবে লিখবে, ঠিক আছে, ইন্ট্রোতে কতগুলো ওয়ার্ড দেবে। মানে যদি 150 ওয়ার্ডের আনসার রাইটিং করতে হয়, কিংবা 250 ওয়ার্ডের করতে হয়, 150-র জন্য 10 নম্বর থাকে, 250-র জন্য 15 নম্বর থাকে, ঠিক আছে? আর এটা ডাব্লিউবিসিএস এর যে অপশনাল, ওটা তো ডেসক্রিপটিভ, ওখানেও মনে হয় এরকমই থাকে, আমি ইউপিএসসি বলছি। তো ইন্ট্রোতে কতগুলো ওয়ার্ড দেবে, বডিতে কতগুলো ওয়ার্ড দেবে, তারপরে তোমার নিষ্কর্ষ বা কনক্লুশনে কতগুলো ওয়ার্ড দেবে, ঠিক আছে? আনসারের কোয়ালিটিটা কি করে রিচ করবে, তো এই জিনিসগুলোর উপরে ডেসক্রিপটিভ ক্লাসে কাজ করা হয়, ঠিক আছে? তো যখন শুরু করব ডেসক্রিপটিভ ক্লাস তখন জানিয়ে দেবো, তো যারা ইন্টারেস্টেড তারা তখন দেখতে পারো, ওকে? তো জৈন ধর্মে সপ্তভঙ্গি জ্ঞানের অন্যান্য নামগুলি হলো সাতবাদ এবং অনেকাবাদ। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। দেখো, জৈন ধর্ম নিজের আধ্যাত্মিক বিচারকে সাংখ্য দর্শন থেকে গ্রহণ করেছে। তো ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, জৈন ধর্ম নিজের আধ্যাত্মিক বিচারকে সাংখ্য দর্শন থেকে গ্রহণ করেছে। আর সাংখ্য দর্শন, যোগ, বিভিন্ন যে দর্শনের লিস্ট, এটা আমরা টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত, তারপর টপিক নাম্বার 1.4 বৈদিক সভ্যতা দুবার পড়েছিলাম, ঠিক আছে? আর এমসিকিউ প্র্যাকটিস করার সময় তো এগুলো ডিটেলসে আলোচনা করেছিলাম, কেমন? তো জৈন ধর্ম নিজের আধ্যাত্মিক বিচারকে সাংখ্য দর্শন থেকে গ্রহণ করেছে। নেক্সট হচ্ছে জৈন ধর্ম পালনকারী কিছু রাজার উদাহরণ হলো উদয়ন, বন্দ রাজা, চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গরাজ খারবেল, রাষ্ট্রকূট রাজ, আমক বর্ষ, চান্দেল শাসক, ঠিক আছে? তো রাজার নামগুলো মনে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসে যে নিম্নলিখিত কোন রাজা
জৈন ধর্মের অনুযায়ী ছিলেন। তো নামগুলো মাথায় রাখবে কেমন? উদয়ীন বন্দরাজা চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গ রাজ খারবেল, রাষ্ট্রকূট রাজ আমোকবর্ষ আর চান্দেল শাসক। নেক্সট হচ্ছে মহীশূরের গঙ্গবংশের মন্ত্রী চামুন্ডার প্রোৎসাহনে কর্ণাটকের শ্রবণ বেলগোলাতে ১০ম শতাব্দীর মধ্যভাগে বিশাল গোমতেশ্বর বা বাহুবলীর মূর্তি নির্মাণ করা হয়। তো এখান থেকে কোশ্চেন ফ্রেম করে দেয় যে গোমতেশ্বরের বা বাহুবলীর মূর্তি কোথায় আছে? তো কর্ণাটকের শ্রবণ বেলগোলাতে আছে। ঠিক আছে, আর সালটা কত? 983 খ্রিস্টাব্দে এই মূর্তিটা নির্মাণ করা হয়। ওকে, নেক্সট হচ্ছে খাজুরাহোতে জৈন মন্দিরের নির্মাণ চান্দেল শাসকেরা করেছিলেন। নেক্সট, পরবর্তী মৌর্য যুগে মথুরা জৈন ধর্মের প্রসিদ্ধ কেন্দ্র ছিল, আর মথুরা কলার যে সম্বন্ধ সেটা জৈন ধর্মের সাথেই ছিল। তো মথুরা কলা যেটা হয় তার সম্বন্ধ কার সাথে? জৈন ধর্মের সাথে, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে জৈন তীর্থাঙ্করের জীবনী ভদ্রবাহু দ্বারা রচিত কল্পসূত্রতে পাওয়া যায়। এই বইয়ের নামটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, জৈন তীর্থাঙ্করদের জীবনী ভদ্রবাহু দ্বারা রচিত কল্পসূত্রতে পাওয়া যায়। 72 বছর বয়সে মহাবীরের মৃত্যু, এটাকে জৈন ধর্মে নির্বাণ বলা হয়। তো 72 বছর বয়সে মহাবীরের মৃত্যু 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাবাপুরীতে হয়েছিল। রাজগৃহের নিকট বিহারের পাবাপুরীতে মহাবীরের মৃত্যু হয়েছিল। তো একটু আগেই বললাম যে মহাবীরের জন্ম, মৃত্যু, এই যে সালটা আর স্থানগুলো, মানে কোথায় জন্ম হয়েছিল, কোথায় মৃত্যু হয়েছিল, একই রকম ভাবে গৌতম বুদ্ধের জন্মসাল, মৃত্যুসাল, কোথায় জন্ম হয়েছিল, কোথায় মৃত্যু হয়েছিল, এগুলো থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ওকে, তো 72 বছর বয়সে মহাবীরের মৃত্যু 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাবাপুরীতে হয়েছিল। মল্ল রাজা স্মৃতিপালের রাজপ্রাসাদে মহাবীর স্বামীর নির্বাণ প্রাপ্ত হয়েছিল। ওকে, তো এই ছিল তোমাদের জৈন ধর্ম। তো টপিক নাম্বার 1.6 জৈন ধর্ম তোমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।